পাথর লুটের ঘটনায় সিলেটের পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আটক। দোষীদের আইনের আওতায় আনার দাবি। বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ। নিরাপত্তা শঙ্কায় 10 কারখানায় ছুটি। ফরিদপুরের কানাইপুরে 2 বাসের সংঘর্ষে নিহত 3, আহত 15। অনিয়ন্ত্রিত গতির কারণে দুর্ঘটনা, ধারণা পুলিশের। তিস্তার পানি বাড়ায় লালমনিরহাট ও নীলফামারীতে বন্যা পরিস্থিতির অবনতি। পানিবন্দী প্রায় 35,000 পরিবার। শরীয়তপুরের জাজিরায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধ এলাকায় থামছে না ভাঙন। প্রবল স্রোতে দফায় দফায় 200 মিটার অংশে ধস। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। নজিরবিহীন লুটপাটে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র প্রায় বিরান ভূমিতে পরিণত হওয়ার পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের। বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে আটক করা হয় 70টি পাথর বোঝাই ট্রাক। লুটের ঘটনায় গ্রেপ্তার করা হয় কোম্পানিগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে। পাথর লুটপাটকারীদের আইনের আওতায় আনার দাবি পরিবেশবাদীদের। গত বছর 5 আগস্টের পর থেকে নজিরবিহীন লুটপাট চলে ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে। সম্প্রতি তা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের। বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে হয় সমন্বয় সভা। সাদা পাথর জাফলংয়ে 24 ঘণ্টা যৌথ বাহিনীর নজরদারি রাখা, অবৈধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সহ নেওয়া হয় 5টি সিদ্ধান্ত। বুধবার রাত থেকেই অভিযান শুরু করে যৌথ বাহিনী। সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে বসানো হয় চেকপোস্ট। তল্লাশি চলে ট্রাকগুলোতে। পাথর বোঝাই করার কারণেই হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি পরিবহন শ্রমিকদের। যদি অবৈধ না টানতো অথবা সারপিনের যে মাল যদি অবৈধ না টানতো আমাদের ভোগান্তি হইতো না। যদি পাথর থাকে আপনারা চেক করেন, চেক করিয়ে আপনারা আনলোড করে ফেলান। এলচিল মাল সারার কথা, তারপরে আর ছাড়লো না। সারা রাত গেল না খাইয়া, দোকান ফাটো নাই, কিচ্ছু নাই। বারবার প্রশাসনকে জানালেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি পরিবেশবাদীদের। দিনের আলোতে যখন এই ধরনের কর্মকাণ্ড চলে এবং প্রশাসন যদি বলে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, তাহলে এটাকে কোনোভাবেই আমরা যথেষ্ট বলে মনে করতে পারি না। প্রকৃতপক্ষে যারা দায়ী তাদের উপর ব্যবস্থা নেওয়া হবে, সেটা আমরা প্রত্যাশা করি। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক ট্রাকে তল্লাশি চালানো হয়। অবৈধ পাথর বোঝাই ট্রাক ডাম্পিং করা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা এলসি পাথরটা দেখতেছি, চেক করতেছি যে বা মিক্সচার আছে কিনা। যদি মিক্সচার আপনার থাকে তাহলে তো তাকে আমি অনুমোদন দিতে পারবো। অনুমোদনপ্রাপ্ত কাগজ থাকে সেক্ষেত্রে তারা এনওসি পাবে যাওয়ার, আর যদি না থাকে সেক্ষেত্রে তারা এখানে আটকে যাবে এবং সেটা হচ্ছে আপনার নির্ধারিত স্থানে ডাম্পিং করা হবে। এদিকে ভোলাগঞ্জের সাদা পাথর লুটের প্রতিবাদে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত 70টি পাথর বোঝাই ট্রাক আটক করা হয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে উদ্ধার করার পর সেটি আগের জায়গাতেই বসানোর কথা রয়েছে। সেই প্রক্রিয়া কতদূর এগোলো এবং এই 70টি ট্রাকে যে পাথরগুলো পাওয়া গেছে, শুধু কি এই পাথরই এখান থেকে তোলা হয়েছে নাকি বাকি আরো পাথর রয়েছে? দেখুন, মূলত গতকালকে সন্ধ্যার সময় জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা একটি সমন্বয় সভা করেন এবং সেই সমন্বয় সভায় কিন্তু 5টা সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের আলোকেই কিন্তু আজকে থেকে গতকালকে রাত থেকে আমরা দেখেছি যে জেলা প্রশাসনের যারা রয়েছেন তাদের নেতৃত্বে এক ধরনের আসলে তল্লাশি অভিযান কিংবা উদ্ধার অভিযান সেটি পরিচালিত হয়েছে এবং আজকে দুপুর পর্যন্ত যেই অভিযানটি হয়েছে সেই অভিযান অনুযায়ী 70টিরও অন্তত 70টি ট্রাক কিন্তু আটক করা হয় এবং এই ট্রাকগুলো থেকে যে পরিমাণ পাথর পাওয়া যায় তা প্রায় 40,000 ঘনফুট এবং গতকালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত সাদা পাথর এবং তার সংশ্লিষ্ট এলাকা থেকেও কিন্তু বেশ কিছু পাথর উদ্ধার করা হয়, যার পরিমাণটি আনুমানিক 12,000 ঘনফুট, অর্থাৎ
সর্বমোট বলা যায় যে এখন পর্যন্ত 52,000 ঘনফুট পাথর কিন্তু জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন কিংবা সমন্বিত উদ্যোগের মাধ্যমে জব্দ করা কিংবা উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং এই যে পাথরগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো কিন্তু জেলা প্রশাসনের যে আসলে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী সাদা পাথর এবং তার সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে বিছিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু গতকালকে রাত থেকেই মূলত শুরু হয়েছে। এবং আজকে আমরা সকাল থেকেই দেখিয়েছিলাম যে তল্লাশি অভিযান, উদ্ধার অভিযানের বিস্তারিত। এই মুহূর্তে রয়েছি একটি ক্রাশার মিলের যে ক্রাশার মিলে, এবং সেখানে কিন্তু এই যে সাদা পাথরের লুট হয়ে যাওয়া যে পাথরগুলো মূলত এগুলো কিন্তু এই যে আশেপাশের যে ক্রাশার মিলগুলো রয়েছে এখানে এনেই কিন্তু আসলে স্তূপ করে রাখা হয়। এবং জেলা প্রশাসনের কিন্তু আরেকটি সিদ্ধান্ত ছিল যে অবৈধ যে ক্রাশার মিলগুলো রয়েছে যেখানে আসলে লুট করা পাথরগুলো এনে স্তূপ করে রাখা হয় সেখানের যে বিদ্যুৎ সংযোগ সেগুলো বিচ্ছিন্ন করা হবে। সেই অনুযায়ী আমরা দেখেছি যে এই যে ধোপাগুল যে এলাকাটিতে আমরা বর্তমানে অবস্থান করছি সেই এলাকার যে ক্রাশার মিলগুলো যেগুলো রয়েছে সেগুলোর বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে। এবং এই যে আসলে এই ঘটনায় এখন পর্যন্ত মূল অভিযুক্ত হিসেবে একজনকেই গ্রেপ্তার করা হয়েছে, তিনি ছাড়া আর কে কে এর সাথে জড়িত আছেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পেলেন কিনা? দেখুন, যে বিষয়টি আসলে সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে প্রচার হওয়ার পর আমরা দেখেছি যে আসলে দুদক একটি অভিযান চালিয়েছিল সাদা পাথরে। তবে দুদক সেই অভিযান চালানোর পর তারা যে বিষয়টি জানিয়েছিল যে সাদা পাথর লুট হওয়ার পেছনে কারা কারা জড়িত সেটা আসলে যে দলেরই হোক না কেন তারা আসলে খুঁজে বের করার, সেটি খতিয়ে দেখার চেষ্টাটা করবে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু একই কথা বলা হয়েছে যে সে যে দলেরই হোক না কেন, যে কোনো রাজনৈতিক ব্যানারই হোক না কেন, যারা এই লুটপাটের পেছনে তাদেরকে চিহ্নিত করা হবে। এবং এই ক্ষেত্রে আসলে ধন্যবাদ আপনাকে। 7 দিনের মধ্যে ভোলাগঞ্জের লুট হওয়া পাথর আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকা চেয়েছে আদালত। দুপুরে আইনজীবী মঞ্জিল মোর্শেদের করা এক রিটের শুনানিতে এই আদেশ দেয় আদালত। এদিকে ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে করা পৃথক আরেক রিটের শুনানি রবিবার সকালে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ ফারুক এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর AKM নুরুন্নবী সাদা পাথর লুটের ঘটনায় এই রিট আবেদন করেন। এতে দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে এবং সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের নির্দেশনাও চাওয়া হয়। সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হলো সেটা আদালতকে এফিডেভিট আকারে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। আরেকটি আদেশ দিয়েছেন যে একটা বিশেষজ্ঞ কমিটি করা, যার মধ্যে বুয়েটের একজন প্রফেসর থাকবেন, যে এখানে কি পরিমাণ পরিবেশের ক্ষতি হয়েছে টাকায় নির্ধারণ করার জন্য সেই টাকাগুলো যাতে আদায় করা যায় সেই নির্দেশনা দিয়েছেন এবং আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। আরেকটা নির্দেশনা দিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিভিন্ন ছবি বিভিন্ন জায়গায় এসেছে, তাদের নাম এবং তালিকা তৈরি করে আদালতে এফিডেভিট আকারে দাখিল করতে বলেছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ ছিল 1.5 ঘন্টা। বেলা 11:30টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে দুই পাড়ে শত শত পরিবহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে দুপুর 1টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দাবি মানা না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তাদের অভিযোগ 9 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। সব বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা। শিক্ষকরা বলেন, বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তারা পোষ্য কোটা সহ প্রাতিষ্ঠানিক সুবিধা পাচ্ছেন। এর থেকে বঞ্চিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পোষ্য কোটা পুনর্বহাল সহ প্রাতিষ্ঠানিক সব সুবিধা বাস্তবায়নের দাবি জানান তারা। বকেয়া বেতনের দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করেছে নাসা গ্রুপের 2 কারখানার শ্রমিকরা। সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে কয়েক ঘন্টা বিক্ষোভ করেন নাসা সুপার কমপ্লেক্স ও নাসা বেসিক কমপ্লেক্সের শ্রমিকরা। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, সকালে নাসা গ্রুপের 2টি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। এ সময়
কারখানা কর্তৃপক্ষ আগামী 19 আগস্ট বেতন পরিশোধের কথা জানালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় বিক্ষোভ শুরু করেন তারা। পরে নিরাপত্তার স্বার্থে আশপাশের অন্তত 10টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গাজীপুরের ভুরুলিয়া এলাকায় বিভিন্ন দাবিতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকে বিক্ষোভ করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা। এতে প্রায় 40 মিনিট উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে। সকাল 10টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী এলাকায় বিক্ষোভ শুরু করেন। এরপর বেলা 11টার দিকে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে রাখেন। বেলা 11টা 40 ট্রেনটি ছেড়ে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, গত 13 আগস্ট ও আগামীকাল 15 আগস্টে ঢাকা মেট্রো রেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের রিট করায় পরীক্ষা স্থগিত করা হয়। প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। উজানের ঢলে তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাট ও নীলফামারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুই জেলায় পানিবন্দী প্রায় 35,000 মানুষ। অন্যদিকে পদ্মার পানি বিপদসীমার নিচে থাকলেও চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে নদী তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চল থেকে পানি না নামায় কমেনি দুর্ভোগ। নদীতে পানি বাড়ায় মঙ্গলবার থেকে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট। তবে উজানের ঢল ও বৃষ্টি না কমায় বৃহস্পতিবারও তিস্তা বইছে বিপদসীমার ওপর দিয়ে। দুদিন ধরে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার নিচু এলাকায় বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে ভোগান্তিতে 20,000-এর বেশি মানুষ। জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পানির ওঠানামার কারণে তিস্তা এবং ধলায় বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। এগুলোর তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। পানি নামার সাথে সাথে কোথাও কোনো ঝুঁকিপূর্ণ স্থানে কাজের প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা কাজ বাস্তবায়ন করব। নীলফামারীর ডিমলা উপজেলায় 15 গ্রাম ও চরাঞ্চল তলিয়ে 15,000-এর বেশি মানুষ পানিবন্দী। এদিকে বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দেয় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এনজিওর কাছে একটা টাকা পয়সা নিয়ে গরুর খামারটা দিচ্ছি। গরুর খামারটা চলে গেলে তো আমার কোনো জায়গা নেই যাওয়ার। পূর্বাভাস বলতেছে আর আগামীকাল শুক্রবারের মধ্যে পানি 30 সেন্টিমিটারের মতো পানি নিচে নেমে যাওয়ার কথা। ফ্লাড প্লেনের যে জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে বাড়িঘরে যেখানে ক্ষতিগ্রস্ত, সেখানে আমরা ব্যবস্থা নিয়েছি, জিও ব্যাগ ডাম্পিং করতেছি। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ এলাকায় পদ্মা তীরবর্তী 2000 হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। পানি নামলে আর্থিক ক্ষতি নিরূপণের কাজ শুরুর কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। প্রায় 8,500 জন কৃষকের জমি এই মধ্যে বন্যা আক্রান্ত হয়েছে। আমরা কৃষি অফিসারদের মাধ্যমে এই আক্রান্ত জমির তথ্য নিচ্ছি এবং কৃষকদের তথ্য সংগ্রহ করতেছি। রাজশাহীতে পদ্মার বিস্তীর্ণ জলাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি ও বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। ঝুঁকি বিবেচনায় বাঁধগুলোতে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। ভাঙনপ্রবণ এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, তিস্তার পানি যেভাবে বাড়ছে তাতে করে নিম্নাঞ্চল আরো বেশি প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এই মুহূর্তে যে এলাকাগুলো কবলিত অবস্থায় আছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আমি যেই এলাকাটিতে দাঁড়িয়ে আছি এটি তিস্তা ব্যারেজের খুব কাছে, অর্থাৎ গড্ডিমারি এলাকার সরকার পাড়া এলাকায় আমি অবস্থান করছি। এখানে এসে আমি দেখেছি যে এখানকার কৃষকদের যে মাছের ঘের, বাড়িঘর সবই কিন্তু পানির নিচে আছে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। আপনি দেখছেন যে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু একটি চলাচলের রাস্তা। এখানে স্থানীয়রা গ্রামীণ সড়ক, এখান দিয়ে চলাফেরা করে। আর পাশেই রয়েছে কিন্তু একজন কৃষকের, একজন খামারির কিন্তু একটি খামার। সেই খামারে মাছ রয়েছে, ভিতরে অনেক মাছ দেখে কিন্তু এগুলোকে তারা ধরে রাখার চেষ্টা করছেন, তবে ধরে রাখতে পারছেন না। আমি এখানে এসে মাছের ঘেরের পাশাপাশি সাধারণ মানুষের অফুরন্ত দুর্ভোগ কিন্তু আমি দেখেছি। এই যে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীরা, শিক্ষার্থীরা তারা কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করছে। আমি এসে এখানে দেখেছি যে পিছনে যে বাড়িগুলো দেখছেন সেই বাড়িগুলো কিন্তু পানি ছিল, তবে পানির পরিমাণ কিছুটা কমে যাচ্ছে বলে তারা জানাচ্ছে। তারা জানিয়েছে যে সকালবেলায় যে পরিমাণ পানি ছিল সেই পরিমাণ পানি কিন্তু
কিন্তু এখন নাই, কিছুটা কমে কমে যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটি বিষয় জানাই যে 44টা গেট খুলে দেওয়ার পরে কিন্তু তিস্তার যে নিম্ন অঞ্চল আছে সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু হু হু করে পানি প্রবেশ করে এবং এই বাড়ি ঘর থেকে শুরু করে বিদ্যালয় তারপরে হলো বিভিন্ন স্থাপনায় কিন্তু পানি প্রবেশ করে, যার ফলে কিন্তু স্বল্প মেয়াদী বন্যার সৃষ্টি হয়। কথা বলে জেনেছি গত কয়েকদিন থেকেই কিন্তু তারা পানিবন্দী হয়ে আছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এই অঞ্চলটিতে, আমি যে গড্ডিমারি অঞ্চলটি আছি সেই গড্ডিমারি অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ তৎপরতা তারা পায়নি এবং এটা প্রশাসন অবগত নয় বলতে কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত প্রশাসনের কেউ তাদের কাছে আসেনি, তাদের খোঁজ নেওয়া হয়নি। তবে এ বিষয়ে আমি ত্রাণ তৎপরতা এবং মানুষের দুর্ভোগ এই বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে ইতোমধ্যে কিন্তু 220 মেট্রিক টন জিআর চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, যেই বরাদ্দ কিন্তু ইতোমধ্যে বানভাসী মানুষ যারা আছেন তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি যারা এখনও পানিবন্দী আছেন তাদেরকে কিন্তু বলা হয়েছে যে আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেখানে থাকার জন্য। তো পানি কিন্তু, আমি যে অঞ্চলটিতে আছি তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল গড্ডিমারি এলাকায় পানি কিন্তু কিছুটা কমা শুরু করছে, তবে ভাটিতে পানির পরিস্থিতি আরও বেশি বাড়বে বলে জানিয়েছে তারা আমাকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। শরীয়তপুরের জাজিরায় পদ্মার ডান্তির রক্ষা বাঁধ এলাকায় ভাঙন থামছেই না। প্রবল স্রোতে কয়েকদিন ধরে দফায় দফায় ভাঙনে প্রায় 200 মিটার অংশ ধসে গেছে। ফলে ঝুঁকিতে কয়েকশো ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা এবং আবাদি জমি। ঠিকাদারদের গাফিলতিতে সময় মতো কাজ শেষ না হওয়ায় ভাঙন, অভিযোগ স্থানীয়দের। দ্রুত কাজ শেষ না হলে পুরো বাঁধই হুমকিতে পড়ার শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। ভাঙন ঠেকাতে 2023 সালের মে মাসে জাজিরায় পদ্মা নদীর ডান্তির রক্ষা বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 8.67 কিলোমিটার দীর্ঘ বাঁধের 31টি অংশের মধ্যে 2টির কাজ শেষ, চলছে বাকি 29টি অংশের কাজ। এবারের বর্ষায় জাজিরার উকিল উদ্দিন মুন্সিকান্দি ও পৈলান মোল্লাকান্দি এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনই ধসে গেছে বাঁধের 200 মিটার অংশ। ঝুঁকিতে কয়েকশো ঘরবাড়ি, স্থাপনা ও আবাদি জমি ও নদীতে এই বছর ভাঙা চলে গেছে। আমাদের একটা বাড়ি এখানে পাশে আছে এখন। এই বাড়িটা হচ্ছে নদীর হুমকিতে। বাপদাদার সম্পদ ছিল, তার নদীতে ভেঙে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে কোথাও যাওয়ার মতো জায়গা নাই। ভুক্তভোগীদের দাবি, ঠিকাদার প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাঁধের 3 নম্বর অংশের 225 মিটার জায়গায় সঠিক সময়ে কাজ শুরু করেনি, সেজন্যই দেখা দিয়েছে ভাঙন। এখান থেকে কয়েকটা প্যাকেজই করা হয়েছে, কিন্তু 3 নম্বর যে প্যাকেজটা এটা খুব বিলম্ব করে ফেলছে, যার কারণে আমাদের এই যে বাড়িঘর যা আছে এগুলো একটু ভাঙন কবলিতে পড়ে গেছেন। যারে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের গাফিলতির কারণে ওখানে কোনো ড্রাম্পিং বা জিও ব্যাগ কিছুই ফেলানো হয়নি, এ কারণে তীব্র ভাঙন দেখা দিচ্ছে। ভাঙন রোধে জিও ব্যাগ ও জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত কাজ শেষ করার জন্য এরই মধ্যে ঠিকাদারকে একাধিক চিঠি দেওয়ার কথা জানান পাওবো কর্মকর্তারা। এখন যদি আমি কন্ট্রাক্ট বাতিল বা অন্য কিছুর মধ্যে যাই, নতুন ঠিকাদার আমাকে নিয়োগ দিতে হচ্ছে এই বর্ষার আগে, আর আমি পারবো না। যার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদেরকে সাথে নিয়েই, তাদেরকে যেভাবে হোক বলেই আমার হচ্ছে এই জিও ব্যাগের ডাম্পিংটা কন্টিনিউ রাখা। 859 কোটি টাকা ব্যয়ে পদ্মা নদী ডান্তির রক্ষা বাঁধ প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের জুনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট কেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে নেয়া সহ 3 দফা দাবি জানিয়েছে কয়েকটি ছাত্র সংগঠন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ক্রিয়াশীল ছাত্র সংগঠন। সাইবার বুলিং রোধে একটি কার্যকর সেল গঠন ও অনলাইনে অপপ্রচার চালানো বিভিন্ন গ্রুপ এবং পেজ বন্ধের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ভোটাধিকার বাতিলের দাবি জানান তারা। আবাসিক হলগুলোতে রাজনৈতিক দলগুলোর আধিপত্য থাকায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান ছাত্র অধিকার পরিষদের নেতারা। চাঁপাইনবাবগঞ্জ ও মেহেরপুরে আবারও 22 জনকে পুশিন করেছে বিএসএফ। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে 13 এবং মেহেরপুরের মুজিবনগর থেকে 9 জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায় ভোরে ভোলাহাটের চামুচা সীমান্ত থেকে 13 জনকে আটক করা হয়। তারা গত 2 বছরে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে যান।
সেখানে গ্রেপ্তার ও সাজা ভোগের পর ভারতীয় পুলিশ তাদের সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর জন্য বিএসএফ এর কাছে হস্তান্তর করে। এদিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের পর তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা সবাই ফরিদপুরের বাসিন্দা। যশোর, বগুড়া ও হবিগঞ্জে আলাদা 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যশোরের কেশবপুরে তারেক সর্দার নামের এক তরুণকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় সকাল 9টার দিকে স্থানীয় বুড়ি ভদ্রা নদী লাগোয়া বিল থেকে তারেকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বগুড়ায় মোহাম্মদ রাসেল মিয়া নামে এক যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। এদিকে হবিগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বোন ও তার স্বামী সন্তানের বিরুদ্ধে। সকালে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে চেরাগ আলীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে অভিযুক্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরীয়তপুর সদরের প্রেমতলা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে 76 বস্তা পলিথিন জব্দ করা হয়েছে। সকালে সেনাবাহিনী, সদর উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। পরিবেশ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে প্রেমতলা এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশে দাঁড় করানো একটি ট্রাক থেকে 76 বস্তা পলিথিন জব্দ করা হয়। বস্তার ভেতর বিভিন্ন রঙের ও আকারের 3000 কেজি পলিথিন পাওয়া যায়। ঘটনাস্থল থেকে আটক করা হয় ট্রাক চালক ও সহকারীকে। এই অভিযানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে 76 বস্তা পলিথিন, যার আনুমানিক ওজন 3000 কেজি জব্দ করা হয়েছে এবং এটি পরিবেশ অধিদপ্তরের জিম্মায় রয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় পঞ্চগড়ে দরিদ্র মায়েদের নামে দেয়া মাতৃত্বকালীন ভাতা তুলে নিয়েছে একটি প্রতারক চক্র। সুবিধাবঞ্চিত এমন 600 মায়ের তালিকা মিলেছে যারা গত 1.5 বছর ধরে কোনো ভাতা পাচ্ছেন না, কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে ওই প্রতারক চক্র। দোষীদের বিচার সহ ভাতার টাকা ফেরতের দাবি করেছেন সুবিধাভোগী পরিবারের সদস্যরা। পঞ্চগড়ে 3 উপজেলায় 600 সুবিধাভোগী মা পাচ্ছেন না তাদের নির্ধারিত ভাতার টাকা। এদের মধ্যে সদর উপজেলায় 576, বোদা উপজেলায় 21 জন ও দেবীগঞ্জের 3 জনের মাতৃত্বকালীন ভাতার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে। তালিকাভুক্ত একজন মার 3 বছরে 28,800 টাকা পাওয়ার কথা থাকলেও প্রথম দফায় 4,800 টাকা পান, তবে গত 1.5 বছর ধরে পাচ্ছেন না তাদের ভাতার টাকা। এদের মধ্যে সবচেয়ে বেশি প্রতারিত হয়েছেন সদর উপজেলার হাফিজাবাদ ও হাড়িভাষা ইউনিয়নের সুবিধাভোগীরা। 1 বছর থেকে টাকাটা আমরা পাচ্ছি না, তখন আমরা ইউনিয়ন পরিষদে গেছি, যা মেম্বার, চেয়ারম্যান, মেম্বারনিকে জানাইছি। আমরা একবার টাকা পাইছি যে 3 মাস পর পর টাকাটা দিবে, ওই একবার যে পাইছি, এখন আর আমরা টাকাটা পাই না। যে জায়গায় দোষী মেম্বার টাকাটা কই যায়, তাতে একটু ওই জায়গায় নিয়ে গেছিলাম, তখন যাওয়ার পরে দেখি ওনারা ওখানে কিন্তু পাত্তা দেয় না। শুধু মাতৃত্বকালীন ভাতা নয়, শিশুদের উপবৃত্তি, বয়স্ক ভাতা সহ মোবাইল ব্যাংকিংয়ে সরকারি যে কোনো ভাতার টাকা প্রদানে এমন প্রতারণা প্রায় ঘটছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। চক্র বা হ্যাকিং যারা রয়েছে তারা কিন্তু এই টাকাটি বারবার হাতিয়ে নিচ্ছে। তো এটি মারাত্মক একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা এটির অনতিবিলম্বে প্রতারক চক্র বা হ্যাকারদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। ফোন নাম্বার হ্যাকিং করে টাকা আত্মসাতের কথা স্বীকার করে তালিকা সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা। মোবাইল নাম্বার, ব্যাংক নম্বরটা হ্যাকিং হয়ে যায়। ঢাকা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে রংপুর বিভাগে যে দেখতে সে আমাকে জানায় এবং ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার প্রশাসক বরাবরের চিঠি প্রেরণ করে সংশোধনের জন্য তালিকাটা সংযুক্ত করে দিই। জড়িত প্রতারক চক্রকে আইনের আওতায় আনাসহ আত্মসাৎকৃত টাকা পুনরায় প্রদানের দাবি ভুক্তভোগী পরিবারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় দগ্ধ গনি খান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় এ পর্যন্ত মারা গেছে 3 জন, এখনও চিকিৎসাধীন রয়েছে আরও একজন। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। 8 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গনি খা।
গত বৃহস্পতিবার রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নৌকায় রান্না করার সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে 6 জেলে দগ্ধ হন। নাটোরে অসীম সর্দার নামে সাপে কাটা এক রোগী নিজেই বিষাক্ত সাপ নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন। সকাল 10টার দিকে সদর হাসপাতালে ভর্তি হন তিনি। স্বজনরা জানান, সকালে অসীম সর্দার ঘুম থেকে জেগে উঠে বিছানা থেকে নামছিলেন। এ সময় ঘরের মেঝেতে একটি সাপ তার পায়ে কামড় দিয়ে পাশের একটি গর্তে ঢুকে যায়। সাপের কামড়ের ঘটনা জেনে গর্ত থেকে বিষাক্ত সাপটি ধরে খাঁচার ভেতর আটকে রাখে স্বজনরা। পরে ওই সাপটি সহ চিকিৎসা নিতে নাটোর সদর হাসপাতালে আসেন তারা। সাপে কাটা রোগী অসীম সর্দার বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কুমিল্লা শহরের চাঁদপুর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক। সকাল থেকে ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। গত 30 বছর কুমিল্লা শহরের পাঁচথুবি ইউনিয়নের চাঁদপুর এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি নিয়েই বসবাস করছেন স্থানীয় বাসিন্দারা। বছরে একবার বৃষ্টি হলেই সারা বছর জলাবদ্ধ থাকছে পুরো এলাকা। একটানা জলাবদ্ধ হওয়ায় আবাসন ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ওই এলাকার মানুষ। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর জলাবদ্ধতার মূল কারণ হিসাবে খাল ভরাটকে দায়ী করেন স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীরা। এই সাথে শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।